নিচের কোন যৌগটি সিলিকন ডাইঅক্সাইডের মতো পলিমার বা দৈত্যাকার অণু গঠন তৈরি করে না? প্রশ্নটা কিন্তু করে না। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি দৈত্যাকার অণু গঠন করে না, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় একক বিচ্ছিন্ন অণু হিসেবে থাকে। কার্বনের আকার ছোট হয়, এটি অক্সিজেনের সাথে শক্তিশালী পাই সিগমা বন্ড পাই সিগমা বন্ড দ্বিবন্ধন গঠন করতে পারে, কিন্তু সিলিকনের আকার বড় হয় তা পারে না এবং ত্রিমাত্রিক দৈত্যাকার বা পলিমার কাঠামো গঠন করে থাকে। নিচের কোনটি ফাজানের সূত্র সম্পর্কিত? পোলারায়ন ক্ষমতা। পোলারায়ন ক্ষমতা হচ্ছে ফাজানের সূত্রের সাথে সম্পর্কিত। ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন ক্ষমতা কেমন হয়? পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। পোলারায়ন ক্ষমতা নির্ভর করে কি ক্যাটায়নের আকার ছোট হবে, অ্যানায়নের আকার বড় হবে। ডিও এফ অরবিটাল উপস্থিতি থাকতে হবে। অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন কেমন হয়? পোলারায়ন বেশি হয়। নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? লিথিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। সো লিথিয়াম ক্লোরাইড কেন? কারণ এখানে লিথিয়ামের সকলের ক্যাটায়ন কি ক্লোরিন, ক্যাটায়ন সবার একই। এক্ষেত্রে অ্যানায়ন হচ্ছে লিথিয়াম, অ্যানায়নটা হচ্ছে সবচেয়ে ছোট, ক্যাটায়নের আকার ছোট আর অ্যানায়নের আকার বড়। তো এখানে যেহেতু ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট হয়েছে, তাহলে এর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 810 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইড একটা শক্তিশালী আয়নিক স্ফটিক যৌগ, এর ল্যাটিস শক্তি অত্যন্ত বেশি হয়, এর আদর্শ গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নিচের কোন হ্যালাইডটির গলনাঙ্ক সবচেয়ে কম? ক্যালসিয়াম, আয়োডাইড। আচ্ছা, এখানে দেখি এখানে সকলের ক্যাটায়নই ক্যালসিয়াম, তাহলে ক্যাটায়নের হিসাবটা বাদ, অ্যানায়নের হিসাবটা দেখি। এখানে অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন, এখানে অ্যানায়ন ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর আয়োডিন। তো এখানে আমাদের সহজে বৈশিষ্ট্য কি ছিল? যার ক্যাটায়নের আকার ছোট আর অ্যানায়নের আকার বড়। এক্ষেত্রে অ্যানায়ন সবচেয়ে বড় কার? আয়োডাইডের। যেহেতু অ্যানায়ন সবচেয়ে বড়, তাহলে এটা কি একটা সমযোজী যৌগ। আর সমযোজী যৌগের কি গলনাঙ্ক স্থিরাঙ্ক সবচেয়ে কম হয়। তাহলে যেহেতু এটা সমযোজী যৌগের মতো আচরণ করছে, তাহলে এটার গলনাঙ্ক হবে সবচেয়ে কম। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড এর মধ্যে কোনটি অধিক সমযোজী? এখানে যদি আমরা অ্যালুমিনিয়ামের হিসাবটা দেখি, তাহলে অ্যালুমিনিয়াম এই ক্যাটায়নটার চার্জ হচ্ছে +3, আর ম্যাগনেসিয়াম এই ক্যাটায়নের চার্জ হচ্ছে +2, ম্যাগনেসিয়াম 2+। যেহেতু যে দুটো ক্লোরিন আছে, তার মানে দুটো ইলেকট্রন দান করেছে। আর এখানে যদি তিনটা ইলেকট্রন দান করে, তিনটা ক্লোরিন হয়েছে। তো আমাদের সমযোজী যৌগের ক্ষেত্রে কি পোলারায়নের হিসাবটা কি ছিল? যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, এবং যার চার্জ বেশি। তো এখানে এই অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে বেশি হয়েছে আর আকার হচ্ছে ছোট, তাই এই অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে অধিক সমযোজী। নিচের কোনটি পানিতে অদ্রবণীয় বা কম দ্রবণীয়? আচ্ছা, এখানে দেখি প্রত্যেকটার ক্যাটায়ন হচ্ছে কি সিলভার, তাহলে ক্যাটায়ন হিসাবটা বাদ দিয়ে অ্যানায়নের হিসাবে যায়। অ্যানায়ন এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে কি ব্রোমিন, এটা হচ্ছে আয়োডিন। তাহলে কোনটা হবে সবচেয়ে কম দ্রবণীয়? আমাদের ফাজানের নীতি কি ছিল? ক্যাটায়নের আকার হবে ছোট, অ্যানায়নের আকার হবে বড়। যা এভাবে, তাহলে এখানে অ্যানায়ন কে বড়? আয়োডিন হচ্ছে অ্যানায়ন সবচেয়ে বড়। তাহলে অ্যানায়ন যার সবচেয়ে বড় হবে, তার কি সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য যার বেশি হবে, সে তার পানিতে দ্রবণীয় হবে না, কারণ পানিতে দ্রবীভূত হয় আয়নিক যৌগ। তাহলে সমযোজী যৌগ এই
সিলভার আয়োডাইড এই বাকি তিনজনের তুলনায় অধিক সমযোজী, তাই অধিক সমযোজী হয় তাহলে হচ্ছে পানিতে অদ্রবণীয় বা কম দ্রবণীয়। আর আয়নিক যৌগ হচ্ছে পানিতে অধিক দ্রবণীয় বা দ্রবণীয়তা বেশি। নিচের কোন যৌগটির রং তীব্র বা রঙিন? সিলভার আয়োডাইডের রং তীব্র বা রঙিন, এটা হচ্ছে কি গাঢ় হলুদ হয়, যেটা অ্যাকচুয়ালি লিখেও রাখা হয়েছে তুলে। ক্যাটায়নের ডি অরবিটালে ইলেকট্রন থাকলে বা ডি10 বিন্যাস থাকলে পুনরণ ক্ষমতা কেমন হয়? পুনরণ ক্ষমতা বেড়েছে। কপার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী? কপার ক্লোরাইড হবে অধিক সমযোজী, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে গিয়ে আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ এবং এটার গলনাঙ্ক হচ্ছে 801°C। আর এটা হচ্ছে একটা আদর্শ যৌগ, যেখানে হচ্ছে কি সোডিয়ামের আয়নের পুনরণ ক্ষমতা তড়িৎ ধনাত্মক কারণে বেশ কম। কপার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি অধিক সমযোজী? কপার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ক্লোরাইড হবে অধিক সমযোজী। কেন? কারণ কপার প্লাস এবং সোডিয়াম প্লাস উভয়ের চার্জ এবং আকার প্রায় কাছাকাছি, কিন্তু কপার প্লাস এর ইলেকট্রন বিন্যাসে ডি10 অরবিটাল দেখা যায়, যেখানে সোডিয়ামের ক্ষেত্রে S2p6 বিন্যাস রয়েছে। ডি10 বিন্যাসে উচ্চ পোলারায়ন ক্ষমতার কারণে কপার ক্লোরাইড অধিক সমযোজী হয়, তাহলে এই জন্য কপার ক্লোরাইড অধিক সমযোজী। নিচের কোন কার নিচের কোন কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? বেরিলিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব হবে সবচেয়ে কম, কারণ গ্রুপ 2 এর ক্যাটায়ন বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, বেরিয়াম 2+, এর মধ্যে বেরিলিয়াম আয়নের আকার সবচেয়ে ছোট। অন্যগুলো কিন্তু ওই একই গ্রুপ, গ্রুপ 2 এর মৌল, তার তুলনায় বেরিলিয়াম 2+ হচ্ছে সবচেয়ে ছোট। ছোট আকারের কারণে এর পোলারায়ন ক্ষমতা তীব্র, যা কার্বনেট আয়নকে বিকৃত করে সহজে বেরিলিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে ফেলে, তাই এর তাপীয় স্থায়িত্ব সর্বনিম্ন। ধাতব বন্ধনে মুক্ত ইলেকট্রন মতবাদের প্রবক্তা কে? লরেঞ্জ ও ড্রুড। নিচের কোনটি অন্যকে সবচেয়ে বেশি পোলারাইজিত করতে পারে? তো পোলারায়নের ক্ষেত্রে ফাজানের নীতি কি ছিল? ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় এবং যার চার্জ সবচেয়ে বেশি। এখানে ফাজার নিয়ম অনুসারে এই সিলভারের ক্ষেত্রে এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ আছে। তো এখানে কি চার সংখ্যা সবচেয়ে বেশি, আর যার চার সংখ্যা সবচেয়ে বেশি এবং আকার যত ছোট হবে তার পোলারায়ন ক্ষমতা তত তীব্র হবে। এখানে উল্লেখিত আয়নগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ সবচেয়ে বেশি এবং আকার ক্ষুদ্র, তাই এটি অন্যকে সবচেয়ে বেশি পোলারিত করতে পারবে। সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয়ের অত- অতিক্রম অতিক্রমণ কিভাবে ঘটে? এটা হচ্ছে সামনাসামনি হবে, সামনাসামনি বা একই কক্ষ বরাবর। পাই বন্ধন গঠনে অরবিটাল দ্বয়ের অতিক্রমণ কিভাবে ঘটে? পাই বন্ধনের ক্ষেত্রে হচ্ছে পাশাপাশি বা সমান্তরাল, আর সিগমা বন্ধনে হচ্ছে গিয়ে সরাসরি বা সামনাসামনি।
নিচের কোন অণুতে শুধুমাত্র সিগমা বন্ধন বিদ্যমান? মিথেন অণুতে শুধুমাত্র সিগমা বন্ধন বিদ্যমান। তাহলে নিচের কোন অণুতে শুধুমাত্র সিগমা বন্ধন বিদ্যমান? মিথেন অণুতে শুধুমাত্র সিগমা বন্ধন বিদ্যমান। নাইট্রোজেন অণুতে কয়টি সিগমা ও পাই বন্ধন রয়েছে? আচ্ছা, নাইট্রোজেন অণুতে যে N2 যেহেতু, তাহলে দুটো নাইট্রোজেন, আর যেহেতু হচ্ছে ট্রিপল বন্ড, তাহলে প্রথমটা হচ্ছে কি সিগমা বন্ধন, আর বাকি দুটো কি পাই বন্ধন। তাহলে একটি হচ্ছে সিগমা আর বাকি দুটি হচ্ছে পাই। একটি সিগমা, দুটি পাই, অপশন বি। কার্বন ডাইঅক্সাইড অণুতে মোট পাই বন্ধন কয়টি? কার্বন ডাইঅক্সাইড অণুতে পাই বন্ধন হচ্ছে দুটি। নিচের কোনটি অধিক পোলার? এক্ষেত্রে দেখি সকলের ক্যাটায়নই হচ্ছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হিসাবটা বাদ। এখন এটার এনায়ন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কোনটি অধিক পোলার হবে? যেহেতু হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4.0, যা সর্বোচ্চ হয়, হাইড্রোজেন ও ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি হয়। ফলে বন্ধন ইলেকট্রন ফ্লোরিনের দিকে তীব্রভাবে ঝুঁকে পড়ে এবং অণুতে আংশিক পজিটিভ ও নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, যা যা একে সর্বোচ্চ পোলার যৌগে পরিণত করে। কোনটি পোলার অণু? আচ্ছা, পানি হচ্ছে পোলার অণু, কারণ পানির অক্সিজেন ও হাইড্রোজেনের পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। এতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 3.5 মাইনাস 2.1, তাহলে 1.4। এর আকৃতি হয় কৌণিক বা ভি শেপ, কৌণিক বা ভি শেপ হয়। আর এর ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক শূন্য হয় না, তাই এটি হচ্ছে একটা পোলার অণু। সাধারণত এই যে অক্সিজেন আর দুই পাশে দুটো হাইড্রোজেন এমন থাকে। আর এটা হচ্ছে অপোলার, চারপাশে চারটা ক্লোরিন থাকে, ক্লোরিন, 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 ক্লোরিন। আর মিথেনের ক্ষেত্রে হচ্ছে কি মিথেন। পোলার অণু হচ্ছে পানি। কোনটি অপোলার যৌগ? মানে কোনটি পোলার নয়? যে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে পোলার নয়। কেন পোলার নয়? কারণ কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আর এই যে ক্লোরিন, 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 ক্লোরিন। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা সুষম চতুস্থলকীয় অণু। সিমেট্রিক্যাল বা সুষম আকৃতির কারণে চারদিকে চারটি কার্বন ক্লোরিন বন্ধনের ডাইপোল মোমেন্ট একে অপরের কে নাকচ করে দেয়। ফলে সামগ্রিক ডাইপোল মোমেন্ট শূন্য হয় এবং যৌগটি অপোলার হয়। হাইড্রোজেন বন্ধন থাকে কোন যৌগটিতে? হাইড্রোজেন বন্ধন থাকবে, হাইড্রোজেন বন্ধন থাকে অ্যামোনিয়া যৌগে, অ্যামোনিয়া বা NH3। হাইড্রোজেন বন্ধন গঠনের প্রধান শর্ত হলো হাইড্রোজেনকে অত্যন্ত তড়িৎ-ঋণাত্মক ছোট আকারের পরমাণু, যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এর সাথে যুক্ত থাকতে হবে। অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ধন থাকায় এটি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, তাই হাইড্রোজেন বন্ধন থেকে অ্যামোনিয়া। নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? ইথানোয়িক অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন থাকে। ইথানোয়িক অ্যাসিডে হচ্ছে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, যা OH মূলক এটা। এর ফলে অণুগুলোর মধ্যে শক্তিশালী আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, যার জন্য এই ইথানোয়িক অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়।
আচ্ছা, ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে দুটি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। কারণ ইথানিক অ্যাসিডের দুটি অণু বাষ্পীয় অবস্থায় বা অপলা দ্রাবকে পরস্পরের মুখোমুখি হয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। একটি অণুর কার্বনিল মূলক অক্সিজেন, কার্বন ডবল বন্ড অক্সিজেন, অন্য পরমাণুর অন্য অণুর হাইড্রোক্সিল মূলক হাইড্রোজেনের OH সাথে যুক্ত হয়। এভাবে মোট দুটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এভাবে ডাইমার বা দ্বি অণু গঠন করে। এজন্য ইথানিক অ্যাসিডের ডাইমারে দুটি পাওয়া যায় হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন ঘটে না কোন যৌগে? এই যে মিথেনে হাইড্রোজেন বন্ধন ঘটে না, কারণ হচ্ছে মিথেনে 4 হাতে 4টা হাইড্রোজেন থাকে। মানে হাইড্রোজেন বন্ধন ঘটবে না মিথেনে, কারণ মিথেনে কার্বন ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মতার পার্থক্য হয় খুবই কম। কার্বনের হচ্ছে 2.5 তড়িৎ ঋণাত্মতার মান, আর হাইড্রোজেন হচ্ছে 2.1। এতে তড়িৎ ঋণাত্মতার পার্থক্য 0.4, যা খুবই কম। আর কার্বন হলো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল না হওয়ায় এটি কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। যদি তীব্র তড়িৎ ঋণাত্মক হতো তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি করতো। হাইড্রোজেন বন্ধন তৈরি করে না মিথেন। আচ্ছা, নিচের কোন যৌগে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে? এটা কিন্তু অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। স্যালিস স্যালিসাইলিক অ্যাসিডে হচ্ছে গিয়ে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। যখন একই অণুর ভেতর দুটি মূলকের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে বা ইন্ট্রামলিকুলার বলা যায়। স্যালিসাইক্লিক অ্যাসিডের বেনজিন বলয়ের পাশাপাশি অবস্থানে কার্বক্সিল মূলক এবং অ্যালকোহল মূলক থাকে, যা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করতে পারে। তাই স্যালিসাইক্লিক অ্যাসিডে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন পাওয়া যাবে। নিচের কোন যৌগটিতে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডে। ইথানোয়িক অ্যাসিডের অনুরণন বা রেজোনেন্সের কারণে অক্সিজেন পরমাণুর উপর ঋণাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধি পায়। এর ফলে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটি অত্যন্ত পোলার হয় এবং এটি পানির চেয়েও শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি করে ডায়মার গঠন করে থাকে। ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বলের অণুসমূহ হচ্ছে অপোলার সমযোজী। অপোলার সমযোজী অণুসমূহের নিজস্ব কোনো স্থায়ী চার্জ বা পোলারিটি থাকে না। এসব অণুর মধ্যে এক ধরনের অত্যন্ত দুর্বল ও ক্ষণস্থায়ী আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, যাকে ভ্যান ডার ওয়েলস বা লন্ডন বিচ্ছুরণ বল বলা হয়। আচ্ছা, পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি? পোলারায়ন ঘটে কোথায়? আয়নিক যৌগে। ফাজানের নিয়ম অনুযায়ী একটি ক্যাটায়ন যখন একটি অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে বিকৃত করে, তখন থেকে পোলারায়ন বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। হাইড্রাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? হাইড্রাসিডের তীব্রতা অ্যানায়নের আকারের উপর নির্ভর করে। হাইড্রাসিড সমূহ যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। কেন্দ্রীয় অধাতব পরমাণুটি বা অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকারটা যত বড় হবে, হাইড্রোজেন হাইড্রোজেন আর এই এক্স বা হচ্ছে কি হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড বন্ধন দৈর্ঘ্য তত বৃদ্ধি পায় এবং বন্ধন শক্তি কমে যায়। ফলে অণু থেকে সহজে হাইড্রোজেন আয়ন মুক্ত হতে পারে এবং অ্যাসিডের তীব্রতা বাড়ে। তাহলে হাইড্রোসিডের তীব্রতার ক্রমটাও একটু দেখি। তীব্রতার ক্রম, হাইড্রোজেন ফ্লোরাইডের যেহেতু ফ্লোরিন বা এই অ্যানায়নটা হচ্ছে কি সবচেয়ে ছোট, তাহলে ওর শক্তি হবে তীব্রতা হবে সবচেয়ে কম। এরপর হচ্ছে হাইড্রোজেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপর হাইড্রোজেন ব্রোমাইড, আর সবচেয়ে বেশি হবে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোসিডের তীব্রতা নির্ভর করে অ্যানায়নের আকারের উপর। আচ্ছা, কোনটি সাধারণ অবস্থায় তরল?
সাধারণ অবস্থায় তরল থেকে হচ্ছে ব্রোমিন। ব্রোমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা তরল অবস্থায় পাওয়া যায়।